ঘটনাস্থলে উপস্থিত কিছু সংখ্যক মানুষ মিলে সাদকে নিকটস্থ হসপিটালে নিয়ে যায়। সাদের অফিসের এক স্টাফ সাদের বাসায় কল দিয়ে সব কথা জানিয়ে দেয়। কল কেটে যেতেই সাজেদা বেগম অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। ফোন লাউডস্পিকারে থাকায় সব কথায় পাশ থেকে শুনেছে বাড়ির সবাই। সকলে শুধু স্তম্ভিত চোখে সাজেদা বেগমের মেঝেতে গড়িয়ে পড়ায় দেখে গেল। কারো শরীরে ছিটে ফোটা জোরও যেন অবশিষ্ট নেই। সাদের অবস্থা বেগতিক হওয়ায় প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করে তাকে ঢাকার এক হসপিটালে শিফট করা হয়। অ্যাম্বুলেন্সের হসপিটালে পৌঁছাতে আরও 5 থেকে 6 মিনিট সময় লাগবে। সাদের অচেতন দেহখানার পাশে থাকা লম্বা সিটে একে একে বসে আছে সাদের মা, বোন, বড় ভাই, বড় ভাবি আর লিনা। সকলের চক্ষু লাল বর্ণ ধারণ করে আছে। সাজেদা বেগম ক্ষণে ক্ষণে হেঁচকি তুলছেন। ভেতরে ভেতরে ঘুরছে সন্তান হারানোর প্রবল ভয়। আজ বহু মাস পর সাদের জন্য একটু মায়া হচ্ছে লিনার। সাদের বড় ভাই পথেই তার ঢাকায় থাকা বন্ধুকে দিয়ে হসপিটালের কেবিন বুক করে ফেলেছেন। রাত 2:24। নির্লিপ্ত চোখে ঘুমন্ত মায়ের দিকে তাকিয়ে আছে আশা। হাফসা বেগম রাত 12টার দিকে একবার চোখ খুলেছিলেন। ঘুমের ইঞ্জেকশনের তীব্রতা এতই যে মিনিট দুয়েক পরে আবার চোখ বুজে ফেললেন। আশার পাশ ঘেঁষেই বেডের উপরে নীলুফা বসে আছে। আচমকা নীলুফা তার ভ্যানিটি ব্যাগ হতে একখানা ভাঁজ করা কাগজ এগিয়ে দেয় আশালতার দিকে। ভাঁজ করা কাগজখানা নির্বিকার চিত্তে খুললেও ভেতরের লেখাগুলো পড়ে থমকে যায় সে। বিস্ফোরিত নয়নে নীলুফার দিকে তাকিয়ে বলে ওঠে, হসপিটালের সব ফি কে পরিশোধ করেছে নীলু? কাব্য ভাই। নীলুফা, তুই মানা করিসনি কেন? আশালতা, আশা, সব সময় এই কেন প্রশ্ন করাটা মোটেই উচিত নয়। কেউ যদি বিপদের বন্ধু হয়ে আসতে চায় তবে ক্ষতি কিসের? লাইজু ম্যাডাম তোকে কত ভালোবাসে জানিস? কাব্য ছেলেটা মোটেও খারাপ না। এভাবে তাকে বোকার মতো দূরে ঠেলে দিয়ে পরে পস্তাস না যেন। নীলুফা। চুপ হয়ে যায় আশালতা। নীলুফার কথাগুলো মস্তিষ্কে পৌঁছে বাড়ি খেতে শুরু করে। নীলুফা মোটেও ভুল কথা বলেনি। কয়জনই বা বিপদে এমন এগিয়ে আসে। আপন মানুষও তো নিজেদের স্বার্থপর প্রমাণ করে দেয়। এই বিপদের বন্ধুদের অবশ্যই আগলে রাখা উচিত। কাব্য কি শুধুই তার বিপদের দিনের বন্ধু? এই ছেলেটা তো তার ভর দুপুরের মন খারাপেরও বন্ধু। হসপিটালের সকল ফি আর বিল মিলিয়ে 2 দিনের জন্য প্রায় 15,000-এর মতো লেগেছে। এত টাকা সে এখন কই পেত? কাব্য সব টাকা অগ্রিম পরিশোধ করে দিয়ে গেছে, যেন আশালতার দুশ্চিন্তায় পড়তে না হয়। আশালতা ভেবে নেয় পরের মাসে সব টাকা পরিশোধ করে দেবে সে। যতই বিপদে এগিয়ে আসুক, অর্থের ক্ষেত্রে অন্তত কারো কাছে ঋণী থাকাটা মোটে উচিত নয়। আশালতার ভাবনার মাঝে তার ছেলে ঘুম থেকে জেগে কেঁদে ওঠে। আশালতা দ্রুত ছেলেকে কোলে তুলে নিয়ে দোল দিতে থাকে। তবুও তার কান্না থামে না। আশালতা দ্রুত ছেলেকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে দোতলা থেকে নিচে নিচতলায় নেমে আসে। বাড়ির উঠানের মতো নিচতলায় বিশাল ফাঁকা জায়গাটাতে এসে ছেলেকে কোলে নিয়ে এই মাথা হতে ওই মাথায় পায়াচারি করতে থাকে আশালতা। এতক্ষণে তার ছেলেটাও কান্না থামিয়ে দিয়ে চুপ হয়ে গেছে। ছেলেকে ছোট কম্বলটা দিয়ে ভালো করে জড়িয়ে নেয় সে। হঠাৎ এক মহিলার কণ্ঠ পেয়ে চমকে ওঠে, পেছন ঘুরে তাকায় আশা। তুমি কি আশালতা? জি, আমি আশালতা। আশালতা, কেমন আছো? আশালতা মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে আছে। আবছা স্মৃতিশক্তি হঠাৎ প্রখর হয়ে উঠতেই আশালতা চমকে ওঠে। আমি যদি ভুল না হই, আপনি লীনা, তাই তো? আশালতা। লীনার ফ্যাকাশে মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। তা আপনি এখানে হঠাৎ? আশালতা। লীনা ধীর কণ্ঠে আশার উদ্দেশ্য বলে ওঠে। আজ সাত অ্যাক্সিডেন্ট করেছে আশালতা। অবস্থা খুবই খারাপ ছিল। অপারেশন করতে হয়েছে। এখন কিছুটা আশঙ্কামুক্ত। ডান পাটা কাটা পড়েছে। ছিটকে 2 কদম পেছনে সরে যায় আশালতা। 2 চোখ হতে অঝরে জল ঝরতে আরম্ভ করে। আমি একবার ওকে দেখতে চাই, শুধুমাত্র একবার। আর কখনো দেখতে চাইবো না, বিশ্বাস করুন। শেষ দেখাটুকু একটু দেখতে দেন না প্লিজ। কাঁদতে কাঁদতে বলে ওঠে আশালতা। একটা দীর্ঘশ্বাস ছাড়ে লীনা। থমথমে কণ্ঠে বলে ওঠে, তোমার জায়গায় আমি হলে হয়তো কখনো শেষ বাড়ির জন্য হলেও দেখতে চাইতাম না ওকে। এই কথা শুনে আমাকে অমানুষ উপাধি দিতে চাইলেও আমি তা মাথা পেতে নেব। তুমি আসলে একজন ভালো মনের মানুষ। তোমার চেহারার মাঝে যেমন অদ্ভুত মায়া আছে, তেমনি তোমার মনের মাঝেও এক মহাসাগর পরিমাণ মায়া আছে। আশালতা অবাক ভঙ্গিতে ভেজা চোখে নির্বিশেষে তাকিয়ে থাকে লীনার দিকে। মেয়েটাকে সে এত কাল যেমনটা কল্পনা করে এসেছে আসলে ঠিক তেমনটা নয়। হয়তো কোথাও একটু মানুষকে চেনা ও বোঝার ত্রুটিটুকু রয়ে গেছে তার। আশালতা, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি জেনে শুনে তোমার সংসারে পা রাখিনি। সাদ আমাকে কখনো বলেইনি ওর বিয়ে হয়েছে আগে। কথাটা আমাকে বিয়ের দিন রাতে জানিয়েছিল। কথাটা শুনে আমি যেই মুহূর্তেই তেড়ে উঠব, ততক্ষণে জানাই ওর সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে। চুপচাপ সেদিন রাতে আমি মনে একরাশ ঘৃণা চেপে নিয়ে দমে যাই।
পরে জানতে পারি তুমি মা হতে চলেছো। আর ডিভোর্স তখনও মাঝপথে থেমে রয়েছে। সেদিন আমার মনের ভেতরে হাহাকার করে ওঠে, নাড়া দিয়ে ওঠে পুরনো ক্ষতগুলো। আমার মায়ের সাথেও তোমার মতোই একই ঘটনা ঘটেছিল। তবে সেই গল্পে আমার বাবা মায়ের মাঝে তৃতীয় পক্ষ ইচ্ছাপূর্বকই প্রবেশ করেছিল। আমার মা কত হাত পা ধরেছিল তার কাপুরুষ স্বামীটার, লাথি দিয়ে দূরে ফেলে দিয়েছিল আমার মাকে। আমি শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছিলাম। শ্বশুর বাড়িতেও জায়গা পায়নি আমার মা। আপন ভাইয়ের বউয়েরা পিঠে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মানুষের বাড়িতে কাজ করে আমার মুখে খাবার তুলে দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে আমার মা। ওই লোকটা কখনো আমাদের খোঁজও নেয়নি। আমি চাকরি পেয়ে ভেবেছিলাম আমার মায়ের সব কষ্ট দূর করে দেব, বাচ্চার মতো করে আগলে রেখে দেব, কিন্তু সেই সুযোগটুকু বেশি দিন আমার ভাগ্যে জোটেনি। আমি ছোট থেকে আমার মায়ের লড়াই দেখে বড় হয়েছি। সমাজের মানুষ কত ঠাট্টা করেছে আমাদের নিয়ে, আর এখন সব মাটি চাপা পড়েছে। আমার মা মানুষটাও নেই, আর সমাজের মানুষের বিষাক্ত বুলিগুলো এখন আর বের হয় না। কি জানি আমার মায়ের সাথে কিসের শত্রুতা ছিল তাদের। খানিক দম নেয় লীনা, অতঃপর আবার বলতে আরম্ভ করে, কার ভেতরে ঠিক কতটা রহস্যময় যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে তা তার আশেপাশের মানুষ ধরতেও পারে না। আশালতা, তোমাকে আমার মায়ের গল্প শোনানোর কারণটা কি জানো? আমার বাবা আর স্বাদের মতো একটা মানুষকে হলেও তার প্রাপ্যটুকু বুঝিয়ে দিতে পারলে আমার মতো খুশি আর কেউ হবে না। মনে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা যন্ত্রণার অবসান ঘটবে। যেদিন তোমার ছোট ভাবি কল দিয়ে বলেছিল একটা বার স্বাদের সাথে তোমাকে কথা বলিয়ে দিতে, আমি দেইনি। আমি চাইনি তুমি ফেরো এদের সংসারে, কেননা এরা এবার তুমি ফিরলে হয়তো মেরে ফেলতো তোমাকে। তোমার ছোট ভাবি যখন আমাকে বলেছিল তোমার গর্ভে স্বাদের সন্তান, আমি সেদিন স্বাদের মাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন যে সে আগে থেকে জানতো। তোমার প্রেগন্যান্সির কিটটা সে দেখে ফেলেছিল। এমনকি তোমার বাচ্চাটাকে তখনই শেষ করে দেওয়ার অনেক চেষ্টা চালিয়েছিল। আমি নির্বাক হয়েছিলাম এদের এক একজনের ভয়াবহ রূপ দেখে। আমি ইচ্ছাপূর্বক নিজের হাতে ডিভোর্স পেপারে স্বাদের কাছে নিয়ে গিয়ে সাইন করিয়েছিলাম। হয়তো মনে মনে আমাকে তুমি কঠিন কাঠিন গালি দিতে পারো, তবে আমি কিছুই মনে করব না। আমি চাই না তোমার জীবনটা আমার মায়ের মতো হোক। আমি চাই না তোমার কোলের বাচ্চাটার অবস্থা আমার মতো হোক। আমি জানি আমি খারাপ, তবে আমি অমানুষ নই আশা। আমি এই স্বাদকে একদম নিঃস্ব করে দিয়ে ছাড়ব। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা ঠিক কতটা ভয়ঙ্কর তা আমি ওকে গড়ায় গণ্ডায় বুঝিয়ে ছাড়ব। আফসোস করতে করতে সারা জীবন পার হয়ে যাবে ওর, এমন ব্যবস্থা করব আমি। আর আপনার কি হবে তবে? আশালতা, আমার আর কি হবে, কপালে যা আছে তাই হবে। এই সংসারে পা রেখেছিলাম তো নিজের শত অপূর্ণ ইচ্ছেগুলোকে পূর্ণতা দেবার জন্য, অনেকখানি সুখ খুঁজে নেওয়ার জন্য, অঝোর ভালোবাসায় নিজেকে সিক্ত করবার জন্য। কিন্তু আমি তো বুঝিনি ব্যাপারটা ঠিক এমন হবে। সম্পর্কটা শুরুই হবে ধোঁকা আর বিশ্বাসঘাতকতা দিয়ে। ওর প্রতি সকল ভালোবাসা তো আমার সেদিনই উবে গিয়েছিল। নেহাত ও আমাকে পাবার জন্য নিজের প্রথম ঘর ভেঙেছে, সেই তো আমার সাথেও ছলনা করলো। আমি তো এমন ভালোবাসা কখনোই চাইনি। ঘৃণা আর ধিক্কার আসে শুধু এমন ভালোবাসা দেখলে। লিনার ভেজা গলায় বলা কথাগুলো শুনে আশালতা বেশ বুঝতে পারে মেয়েটা বহু কষ্টে কান্না চেপে রেখেছে। আমি আপনাকে ঠিক কী বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না। এতদিন আপনাকে নিয়ে মনে যা পুষে রেখেছিলাম সব আজ দূর হলো। আশালতা, মুচকি হাসে লিনা। আশালতা ছেলের দিকে তাকিয়ে বলে ওঠে, ছেলে বুঝি? লিনা মাথা নাড়ায়। আশালতা, আমার কোলে একটু দাও তো। কি নাম রেখেছো? বলেই বাচ্চাটাকে কোলে তুলে নেয় লিনা। আদিব। আশালতা, বাহ সুন্দর নাম। তবে আশালতা, একটা কথা, সাত কখনো ক্ষমা চাইতে এসে তোমাকে ফিরে যেতে বললে যেও না কখনো। সুখী থাকবে দেখো, তবে একাও থেকো না। বার্ধক্যের সময়ে বারান্দায় কারো পাশে বসে তার দিকে তাকিয়ে থেকে ধোঁয়া ওড়ানো চায়ের কাপে নিশ্চিন্তে চুমুক দিতে পারো, এমন কাউকেই খুঁজে নিও। পেয়ে গেলে দূরে ঠেলো না। আজকাল মানুষের এই ব্যস্ত শহরে যে একটা ভরসার হাতের আর খাঁটি ভালোবাসার বড্ড অভাব। আশালতা নির্বাক হয়ে শুধু লীনার কথাগুলো শুনে যায়। পাশের কেবিনে স্বাদের পরিবারের সকলে যখন ক্লান্ত শরীর নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন স্বাদের কেবিনে আশালতাকে নিয়ে পা টিপে টিপে প্রবেশ করে লীনা। শেষবারের মতো স্বাদকে দেখে নেয় আশা। নীরব ভঙ্গিতে কেঁদে কেটে দিশাহারা হয়ে কেবিন থেকে এক ছুটে বেরিয়ে আসে আশালতা। আর কখনো সে দেখবে না স্বাদকে। মানুষটা তো আর তার নেই, কেটে গেছে প্রায় 1.5 বছর। আশালতার করা হরেক রকম জামার ডিজাইন থেকে ফ্যাক্টরির সব উচ্চপদস্থ ব্যক্তিরা মালিকের নিকট অনুরোধ জানায় তাকে ফ্যাক্টরির ড্রেস ডিজাইনার পোস্টে নিযুক্ত করবার জন্য। হাতের কাজের উপরে করা স্পেশাল ট্রেনিং আশালতার মনে ফ্যাশন ডিজাইনার হওয়ার আশঙ্কা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। কাব্যসহ আশালতা তার সহকর্মীদের জোড়াজুড়িতে পুনরায় লেখাপড়ায় মনোযোগ দেয়। একটা ভার্সিটিতে ফ্যাশন ডিজাইন নিয়ে অনার্স কমপ্লিট করার জন্য ভর্তি হয়ে যায়। ভর্তির সকল ক্ষেত্রে সাহায্য করেছিল কাব্য।
যার দরুন আশালতা সারা জীবন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রস্তুত। বেড়ে যায় আশালতার আরও 10 গুণ অধিক সংগ্রাম করবার ইচ্ছা আকাঙ্ক্ষা। জোগাড় করে নেয় সে আরও 2-3টে টিউশনি। ফ্যাক্টরিতে নিজের দায়িত্ব সামলে রোজ ভার্সিটিতে ক্লাস করে টিউশনিগুলো শেষ করে সন্ধ্যার পরে বাসায় ফেরে আশালতা। ছেলে আর মাকে একটু সময় দিয়েই বইয়ে মুখ গুজে বসে পড়ে। কখনো কখনো সারা রাত চলে তার ভার্সিটির প্রেজেন্টেশন তৈরির কাজ। কখনো কখনো ছেলেটাকে সাথে নিয়ে বের হয়, আবার কখনো কখনো হাফসা বেগমের কাছে রেখে যায়। ছেলে আর মা উৎসুক দৃষ্টিতে রোজ দরজার দিকে তাকিয়ে থাকে আশালতার ফেরবার আশায়। ইদানিং আশালতার মনে ইচ্ছা জেগেছে ছোটোখাটো একটা 2 রুমের বাসা নেবার। রুমগুলোর একটা রুম তাদের থাকার জন্য বরাদ্দ থাকবে, আর একটাতে তার মতোই শত অসহায় মেয়েকে স্বল্প খরচে হাতের কাজের ট্রেনিংয়ের প্রদানের ব্যবস্থা করবে। যেই ভাবনা সেই কাজ, একটা ছোটোখাটো বাসাও নিয়ে নেয় সে। যথারীতি মনের প্রবল ইচ্ছাটাকেও প্রাধান্য দিয়ে ফেলে। প্রত্যেক শুক্রবার আর শনিবার মেয়েদেরকে হাতের কাজের ট্রেনিং দিতে শুরু করে। আশালতার এত পরিশ্রমের প্রমাণ বহন করে একমাত্র তার চোখের নিচে পড়ে যাওয়া কালি। প্রতিদিনের ন্যায় আজও সর্বশেষ টিউশনটা শেষ করে সন্ধ্যা মাথায় নিয়ে বাড়ি ফিরছিল আশালতা। তবে আজ শরীরটা বেশ দুর্বল থাকায় বাসে চড়ে বসেছিল। একে তো সিট খালি নেই, তার উপরে আবার ঠেলাঠেলি করে দাঁড়িয়ে যেতে হচ্ছে। গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ হয়ে আশালতার মন চায় ছুটে বাস হতে নেমে যেতে। হঠাৎ আশালতা তার কোমরে কারো স্পর্শ অনুভব করে। এই স্পর্শকে খুব বাজে উপাধি অনায়াসে দেয়া যাবে। অবস্থা যখন বেগতিক তখন আশালতা পাশ ফিরে লক্ষ্য করে এই কাজ তার বাবার বয়সী একজন লোক করছে। অমনি তার শরীরে আগুন জ্বলে ওঠে। আশেপাশে চোখ বুলিয়ে আশা লক্ষ্য করে আরও 2-3 জন লোক ঠিক একই কাজ করে যাচ্ছে অন্য কিছু মেয়ের সাথে। চুপচাপ আশালতা তার হিজাব হতে 2টো পিন খুলে নিয়ে সুযোগ বুঝে পাশের বয়স্ক লোকটার হাতে গেঁথে দেয়। অমনি বাস ভর্তি লোকজনের মাঝে এক গগনবিদারী চিৎকার দিয়ে ওঠে লোকটা। সাথে সাথে আশালতা পাশ ফিরে লোকটার বাম গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কোন পর্যায়ে অমানুষ তোরা! মেয়ের বয়সী মেয়েদের সাথে এমন বাজে কাজ করতে রুচিতে বাঁধে না? ঘরে তো মনে হয় মেয়ে আছে, তবে অন্যের মেয়েদের দিকে এমন কেন দৃষ্টি? তোর নিজের মেয়ের সাথে এমনটা হলে বাবা হয়তো তা সহ্য করতে পারতি। তোদের জন্য মেয়েরা রাস্তাঘাটে কোথাও রেহাই পায় না। কি শান্তি পাস তোরা এমনটা করে? বল, ফুলের গায়ে টোকা দিবি আর কাটার আঘাত খাবি না তা কখনো হয়? একদম হাত কেটে রেখে দেব। আর মেয়েরা, তোমরাও বা কেমন? মেয়েদের সহ্য ক্ষমতা বেশি, তাই বলে কি সব সহ্য করে নেবে? বারবার সহ্য করো বলেই তো রাস্তাঘাটে এভাবে হেনস্থা হওয়ার পরে আর মুখ ফুটে প্রতিবাদ করার শব্দ খুঁজে পাও না। রুখে দাঁড়াতে শেখো, আর কেউ টোকা দেওয়ার সুযোগ পাবে না। মেয়ে মানুষ ফুলের মতো হয়, তবে শুধু কোমলতার রূপ নিজের মতো ধারণ না করে গোলাপের গায়ে যেমন কাঁটা থাকে তেমন কাঁটার মতো রূপও নিজেদের মাঝে ধারণ করো। কেউ দমাতে আসলেই কাঁটা বিধিয়ে দেবে। ফুঁসতে ফুঁসতে আশালতা কথাগুলো বলে ওঠে। মাঝ রাস্তাতেই বাস থামিয়ে নেমে যায় আশালতা। আশালতা হাঁটছে আর মুচকি মুচকি হাসছে। এতক্ষণে বোধহয় বাসে তুলকালাম লেগে গেছে। অমানুষগুলোকে হয়তো গণপিটুনি দেওয়া আরম্ভ করেছে বাসের যাত্রীরা। মেয়েগুলো বোধহয় ফুঁসে উঠেছে এতক্ষণে। হয়তোবা অনেকেই এখনও আশালতার কথার রেশ কাটিয়ে উঠতে পারেনি। কাঙ্ক্ষিত স্থানটায় আসতেই আজ আর প্রতিদিনের চেনা মুখটা এসে তার সামনে হাজির হয়নি। চোখের মনি ঘুরিয়ে এদিক ওদিক কাউকে খুঁজতে আরম্ভ করে আশালতা। কি ম্যাডাম, আজকে একটু দেরি করে ফেললাম নাকি? আচমকা সেই চিরচেনা কণ্ঠটা কানে এসে পৌঁছাতেই আশালতা চমকে ওঠে। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলে ওঠে, আচ্ছা মিস্টার কাব্য, আমাকে একটু বলুন তো আপনি রোজ এই সময়ে কেন এখানে এসে দাঁড়িয়ে থাকেন? আমি তো আপনাকে দেখার রোজকার তৃষ্ণা মেটাতে আসি। আপনার সাথে একটু কথা বলার লোভে এখানে আসি। সন্ধ্যার এই ল্যাম্পপোস্টের আলোতে আপনার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটার লোভে এখানে ছুটে আসি। তা আপনি বলুন তো, আগের মতো আমাকে দেখলে আর বিরক্তবোধ কেন করেন না? আপনার চোখে মুখে কেন সে আগের মতো বিরক্তিবোধ ফুটে ওঠে না? কাব্যর কথায় থতমত খেয়ে আশালতা বলে ওঠে, তা আমি জানি না। আপনি কেন আমার পেছনে সময় নষ্ট করছেন? আপনার স্ট্যাটাসের সাথে একদম আমার যায় না কাব্য। আমার মতো এমন কালো বর্ণের মেয়েকে একদম আপনার সাথে মানায় না। এবার কাব্য বেশ রেগে যায়, হুঙ্কার দিয়ে বলে ওঠে, বোঝেন না কেন পড়ে আছি আপনার পেছনে? ভালোবাসি আপনাকে আমি। কিসের স্ট্যাটাসের কথা বলছেন আপনি? অর্থবিত্তর কথা বলছেন? উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমার আব্বুর থেকে আমি কখনো 1 টাকাও নেইনি। নিজের খরচ নিজে চালিয়ে আসছি। ছোটোখাটো একটা চাকরি করে হালালভাবে কিছু অর্থ উপার্জন করি আমি, আর তা দিয়ে সাদা মাটাভাবে চলি। ইচ্ছা আমার আপনাকে নিয়ে সাধারণভাবে ছোট্ট একটা সংসার সাজাবো, যেখানে সুখের বিপরীতে অন্য কিছুই থাকবে না। আর কি বলেন আপনি? কালো? আমার সাথে মানাবে না? ইউ নো হোয়াট?
আমার কাছে আপনি এবং আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। কেন আমাকে একটু ভালোবাসতে আপনার ইচ্ছে হয় না? কি এমন দোষ আমার? আশালতা খানিক সময় ক্লান্ত চোখে কাব্যর দিকে তাকিয়ে থাকে। তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বুক পকেটে যে প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে ঘোরেন, তা যার জন্য নিয়ে আসেন তাকে কেন দেন না? সে তো প্রতিদিন অপেক্ষায় থাকে কবে মিস্টার কাব্য তাকে নিজের হাতে বেলি ফুলের মালাখানি হাতে মুড়িয়ে দেবে। খুশিতে কাব্যর চোখ চিকচিক করে ওঠে। আহ্লাদে গদগদ হয়ে বুক পকেট হতে মালাখানা বের করে আশালতার দিকে বাড়িয়ে দেয়া ডান হাতখানায় মুড়িয়ে দেয়। আশালতা মুচকি হেসে ডান হাতখানা দিয়ে কাব্যর বাম হাতের আঙুলগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। হাসি খুশু দুটো মানুষ নির্লিপ্তভাবে ব্যস্ত রাস্তায় একসঙ্গে পাড়ি দিতে আরম্ভ করে। মুখে তাদের কথা না থাকলেও মনে মনে যেন দুজনের কত শত গল্পে মুখরিত হচ্ছে। বিছানায় সোজা হয়ে শুয়ে নিজের চুল খামচে ধরে এক ভয়ঙ্কর দিনের স্মৃতিচারণে ডুব দেয় সাদ। ব্যাগ গোছাচ্ছ কেন লীনা? বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো বলে ওঠে সাদ। মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে লীনা বলে ওঠে, যেই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম সেই দিনটা যে আজ চলে এসছে সাদ। এই পেপারসগুলো দেখেছো? তোমার সম্পত্তি আর টাকা পয়সা যে এখন থেকে আমার নামে হয়ে গেছে, সব প্রমাণ এখানে রয়েছে। মনে আছে আশা আর তোমার ডিভোর্সের পেপারসগুলোতে সাইন দিয়েছিলে? মানুষ তো একবার চেক করে দেখে কি লেখা আছে। ডিভোর্স পেপারে সাইন ঠিকই তুমি করেছো, তার সাথে সব সম্পত্তি আর টাকা পয়সা যে তুমি আমার নামেও করে দিয়েছো, সেই সাইনটাও তুমি করে দিয়েছিলে এই পেপারে। সব প্রসেসিং করতে করতে এতটা মাস লেগে গেল। আমাকে আবার লোভী ভেবো না, এই টাকা সম্পত্তি কিছুই আমার জন্য ব্যয় করব না। সব চলে যাবে এতিমখানাগুলোতে। কিভাবে তোমার এতদিনে স্থাপিত বিশ্বাসটাকে এক নিমিষে ভেঙে দিলাম, তাই না? আফসোস হচ্ছে তোমার মতো পুরুষেরা কেন ছলনা করবার আগের ছলনার পরিণামটার কথা চিন্তা করে না। আশালতার মতো সহজ সরল মেয়েটাকে তুমি যেইভাবে ঠকালে, একটুও বুক কাঁপলো না তোমার? তোমার ওই বিষাক্ত মুখে কখনো আমার জন্য ভালোবাসা শব্দটা উচ্চারণ করো না সাদ। ঘৃণা হয়, আমার প্রচুর ঘৃণা হয়। এতক্ষণে শাড়ির আঁচল দিয়ে দুই বাহু আষ্টে পিষ্টে জড়িয়ে রাখার বাঁধন হালকা করে এক বাহু হতে আঁচল ছিটকিয়ে সরিয়ে ফেলতেই সারা দুই হাতে আর কাঁধের উপরে লাল লাল কাটা কাটা দাগগুলো স্পষ্ট হয়ে ওঠে। নিজের মুখে কয়েকটা থাপ্পড় নিজেই বসিয়ে দিয়ে চুল এলোমেলো করে নেয় লীনা। সাত কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, কি করতে চাইছো তুমি লীনা? শুধু চুপচাপ দেখে যাও জান। বলেই ছুটে চিৎকার দিতে দিতে ঘর হতে বেরিয়ে একদম বাসার বাইরে বেরিয়ে আসে লীনা। চিৎকার করে কান্না করে করে আশেপাশের মানুষ জড়ো করে ফেলে কিছুক্ষণের মধ্যেই। এতক্ষণে সাজেদা বেগমও ছবি এসে বাইরে দাঁড়াতেই তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কি করছিলি না এটা? কিছুক্ষণের মধ্যেই উপস্থিত সকলে তেতে ওঠে। বাড়ির বউকে এভাবে সকলে মারধর করে কিভাবে? তবে কি আগের বউটাকে এইভাবে অত্যাচার করে বিদায় করেছে এরা? সাদের পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে যেন। কাউকেই তারা শত বুঝিয়েও কুলিয়ে উঠতে পারে না যে লীনাকে তারা একদম কোনো অত্যাচার করেনি। উপস্থিত সকলে পুলিশ ডাকার হুমকি দিতেই লীনা কান্নার ভান করে সকলকে মানা করে দেয়। সকলের সাহায্যই ব্যাগপত্র নিয়ে সাদদের বাসা হতে বেরিয়ে আসে লীনা। সাদ প্রথম হতে শেষ পর্যন্ত চুপ করে দেখে গেল সব, যেন এটাই তার প্রাপ্য ছিল। সাজেদা বেগম বেশ বুঝে ফেলেন লীনা যে ইনডাইরেক্টলি আশালতার কাহিনীটাই নিজের মাধ্যমে সকলের কাছে ফুটিয়ে তুলে গেল। বড় ছেলেটা ঠিকঠাকভাবে যোগাযোগ করে না আজ কয়েক মাস। ছোট ছেলেটা তো পঙ্গু হয়ে বিছানায় পড়ে রয়েছে। শেষমেশ লীনা সব সম্পত্তি কৌশলে কেড়ে তো নিলই, তার উপরে সারা এলাকাবাসীর নিকট তাদের রূপটা তুলে ধরে গেল। ঠিক মতো 3 বেলা খাবারও জোটে না কপালে। এখন আফসোস করতে করতে কপাল চাপড়ান সাজেদা বেগম। মনে মনে একটা কথাই শুধু বিড়বিড় করে উচ্চারণ করেন, তবে কি এটাই ছিল তাদের পরিণাম? সকল মান অভিমানের পালা চুকিয়ে আজ দুদিন হয়েছে নিজের বাড়িতে ফিরেছে আশালতা। মায়ের অনেক কান্নাকাটি আর মারজানের অবস্থা বেগতিক শুনে ফ্যাক্টরি থেকে ছুটি নিয়ে মা আর ছেলেকে নিয়ে ছুটে চলে আসে আশালতা। মারজানা কেঁদে কেঁদে নিজের অন্যায়ের জন্য বারবার ক্ষমা চেয়েছে আশালতার হাফসা বেগমের নিকট। আশালতা হাফসা বেগম হাসি মুখে মারজানাকে কাছে টেনে নেয়। বাড়ি ভর্তি সকলের মনে একজন সদস্য হারানোর তীব্র ভয় খানিক বাদে হানা দিয়ে ওঠে। আশালতা ছোট ভাবি বর্তমানে 6 মাসের গর্ভবতী। বাড়িতে কিছুক্ষণ বাদে বাদে হয় মারজানাকে নিয়ে শোক অথবা নিপাকে নিয়ে আনন্দের ঝলকানি দিয়ে ওঠে। আশালতা এখন স্বাবলম্বী, কেউ আর তাকে কটাক্ষ করে দুইটো কথা বলার বিন্দু মাত্র সাহস করে ওঠে না। বিকালে উঠানে কোটা দিয়ে পেয়ারা গাছের সবচেয়ে উঁচু ডালটা হতে পাকা ডাসা পেয়ারা পাড়ার চেষ্টা করছিল আশালতা। আচমকা কারো ভেজা কণ্ঠে আশা ডাকটা শুনে চমকে পেছনে ঘুরে তাকায় সে। মুহূর্তের মাঝে শরীরের মধ্যে কারেন্টের গতিতে শিহরণ বয়ে যায়। শরীর যেন হঠাৎ করে অবশ হয়ে আসছে আশালতার। আশালতার সামনেই হুইল চেয়ারে বসে আছে সাদ।
আর তার পেছনে দাঁড়িয়ে আছে সাজেদা বেগমও ছবি। প্রত্যেকেরই চোখ হতে জল উপচে পড়ছে। আশালতা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনারা এখানে? ইতিমধ্যেই আশালতার বাড়ির প্রায় সকলেই উপস্থিত হয়ে গেছে। আমাদের ক্ষমা করে দাও আশা, আমাদের ছেলেকে নিয়ে আবার ফিরে চলো। সাদ, হ্যাঁ মা, তুমি আমাদের সাথে ফিরে চলো, তোমার ছেলেকে নিয়ে। সাজেদা বেগম, 1 মিনিট, কার ছেলে বললে তুমি সাদ? আশালতা, আমাদের ছেলে, ওই যে তোমার মায়ের কোলে রয়েছে। সাদ, ওখানেই থেমে যাও সাদ, একদম আমাদের বলবে না, ও আমার, শুধুই আমার ছেলে। বাজখাই কণ্ঠে কথাগুলো বলে ওঠে আশালতা। মাথা নিচু করে নেয় সাদ, চোখে অথই জলরাশির আনাগোনা স্পষ্ট। আমাকে ক্ষমা করে দাও তুমি আশা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, শিক্ষা পেয়েছি আমি আশা। আমি জানি তুমি আর ফিরবে না, আমি ছেলেকে কখনো তোমার থেকে কেড়ে নিতেও চাইব না, ওর ভরণ পোষণ বহন করার মতো সামর্থ্য আমার নেই। সাদ আজ নিঃস্ব, পাপ যে বাপকেও ছাড়ে না আশা, হাড়ে হাড়ে টের পেয়েছি আমি তা। আমার একার কথা বলবো না, পুরো পরিবার ধরেই পেয়েছি বলতে পারো। শরীরের যন্ত্রণা আর মনের যন্ত্রণা দুটো এক হয়ে আমাকে এখন তিলে তিলে শেষ করে দিচ্ছে আশা। নিজেকে আজ পাগল পাগল মনে হয়, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক অন্যায় করেছি আমি, যার আসলেই ক্ষমা হয় না সাদ। হ্যাঁ আশা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি অনেক অন্যায় করেছি, একজন মা হয়ে আমার অমন অন্যায় করা আসলেই উচিত হয়নি। কোনো মায়ের কাছে তার সন্তানের যন্ত্রণার কষ্ট সহ্য হয় না, গলার মাঝে কাটার মতো বিঁধে থাকার মতো অনুভূতি হয়। আমার সন্তানদের এত কষ্ট দেখে আজ আমি উপলব্ধি করতে পারছি তুমি ঠিক কতটা কষ্ট পেয়েছো। আমি তোমার কত বড় ক্ষতি করেছি, তার পরিণাম আমি পদে পদে ভোগ করছি। আমাদের তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে হয়তো মরেও শান্তি পাবো না আমি। সাজেদা বেগম তাচ্ছিল্য ভরা কণ্ঠে আশালতা বলে ওঠে। আশালতা, মনে রাগ ক্ষোভ কষ্ট কিছুই পুষে রাখে না। আমি আপনাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আমার জন্য আর আমার সন্তানের জন্য দোয়া করবেন। সাদ আর তার মা বোন করুণ দৃষ্টিতে আশালতার দিকে তাকিয়ে থাকে। মনের মাঝে তাদের গত কয়েক মাস হতে যে আফসোস আর অনুতপ্ততার ঝড় বয়ে চলেছে, তা হয়তো সারা জীবনে আর থামবার নয়। এই আফসোস, অনুতপ্ততা এবং অন্যায়ের পরিণামের বোঝা হয়তো বয়ে নিয়ে বেড়াতে হবে আজীবন ভর। তাদের কানের মাঝে আজীবন একটা বাক্যই ঝনঝন করে বাজতে থাকবে, পাপ বাপকেও ছাড়ে না। আশালতা বুঝে গেছে লীনা তাকে যা বলেছিল গত বছর তা আসলে সে ঘটিয়ে গেছে। আশালতা পেছন ঘুরে উঠান হতে বাড়ির মধ্যে প্রবেশ করতে করতে বলতে আরম্ভ করে। আশালতার প্রতি বহু মানুষের বহু ক্ষোভ থাকলেও আশালতা কারোর প্রতি কোনো ক্ষোভ পুষে রাখে না। আমি এই আশালতা একদিন তোমাদের সামনে সমাজের সকল অসহায় মেয়েগুলোকে বিদ্রোহী তৈরি করে দাঁড় করিয়ে দেব। তাদের প্রাপ্য সম্মান স্বাধীনতা দিতে তোমরা বাধ্য হবে। একে একে সকল নারী তাদের সাথে হওয়া অন্যায়, তাদেরকে প্রতিনিয়ত করা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। হ্যাঁ তোমাদেরকেই বলছি, হ্যাঁ সমাজের নিষ্ঠুর মানুষগুলো, হ্যাঁ আমি বলছি তোমাদের অপ্রিয় আশালতা। বইয়ের শেষ পাতাটির শেষ লাইন পড়া শেষ করে বইটা বন্ধ করে নেয় আদিব। কিছু মুহূর্তের জন্য চোখ বুঝে নেয় সে। আদিবের লেখা অপ্রিয় আশালতা বইটি প্রকাশিত হয়েছে 1 মাস হলো। এর মাঝে সকল সাধারণ মানুষের মনে দাগ কেটে গেছে বইয়ের প্রধান চরিত্র আশালতা। সাধারণ লাইব্রেরিতে একটা শুনশান পরিবেশ বজায় থাকলেও আজ সকল নিয়ম ভঙ্গ করে প্রতিদিনের ন্যায় লাইব্রেরির এক কোণের টেবিলের চেয়ারে বসে থাকা শান্তশিষ্ট ছেলেটাকে ধরে বেঁধে নিয়ে গোল হয়ে বসেছে, বায়না ধরেছে তারা। আদিবের আজ সকলকে বইটা পড়ে শোনাতেই হবে। সকলের বায়না মোতাবেক একটু আগে পড়েও শোনালো আদিব। হঠাৎ কারো প্রশ্নে পুনরায় চোখ খুলে তাকায় আদিব। আচ্ছা লেখক সাহেব, ইনি কি আমাদের ঢাকায় সেই নামকরা ফ্যাশন ডিজাইনার ও সমাজসেবিকা মিস আশালতা? পাঠকের প্রশ্নে মুচকি হেসে জবাব দেয় আদিব, জি। আর একজন প্রশ্ন করে ওঠে, আশালতা কি তার লক্ষ্য অর্জন করতে পেরেছিলেন? হ্যাঁ অবশ্যই পেরেছিলেন। যদি না পেরেই থাকেন তবে কেন তার পরিচয় সম্বন্ধে সঠিকভাবে অবগত হবার জন্য তার নামের আগে নামকরা ফ্যাশন ডিজাইনার ও সমাজসেবিকা উচ্চারণ করেছিলেন? উপস্থিত পাঠক পাঠিকারা মাঝে এক উৎফুল্লতা ছড়িয়ে পড়ে। আচ্ছা আপনি কিভাবে মিস আশালতার সম্পর্কে এত কিছু জানলেন? তিনি কি আপনার কিছু হন? বড় একটা শ্বাস টেনে নিয়ে পুনরায় চোখ বন্ধ করে নেয় আদিব। পরক্ষণেই ঝটপট চোখ খুলে নিয়ে হাসি মুখে বলে ওঠে, সকলের সেই অপ্রিয় আশালতাই আমার মা। উপস্থিত সকলের মন টান টান উত্তেজনায় ছেয়ে যায়। সকলের দিকে তাকিয়ে আদিব এক প্রশস্ত হাসি টানে ঠোঁটে। আর চোখে লাইব্রেরির সদর দরজার দিকে তাকাতেই অতি প্রিয় দুজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটের কোণের হাসি আরও প্রশস্ত হয়ে যায় 17 বছরের যুবকের। চেয়ার হতে উঠে সদর দরজার দিকে এগোতে নিলেই সকলে একসাথে আদিবের দিকে একটা প্রশ্নে ছুড়ে মারে, লেখক সাহেব আসল কথা না জানিয়ে কোথায় ছুটছেন? বাস্তবেও কি মিস্টার কাব্য আছেন?
আশালতার সাথে কি কাব্যর মিল বাস্তবে ঘটেছে, নাকি কাব্যর অস্তিত্ব শুধু গল্প পর্যন্ত সীমাবদ্ধ? আদিব চলার গতি থামিয়ে দিয়ে লাইব্রেরিতে উপস্থিত সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, তা না হয় আপনারা এই মুহূর্তে বাস্তবে স্বচক্ষে দেখে নিন। আদিব পুনরায় চলতে আরম্ভ করে, ধীর পায়ে হেঁটে সদর দরজার সামনে উপস্থিত আশালতা আর কাব্যর দিকে এগিয়ে যায়। উৎসুক পাঠক ও পাঠিকারা বিস্ফোরিত নয়নে সেদিকে তাকিয়ে থাকে। কাব্য গলা খাকারি দিয়ে বলে ওঠে, বাস্তবেও সকলের অপ্রিয় আশালতা কাব্যর সবচেয়ে প্রিয়। কাব্য অর্ধাঙ্গিনী হিসেবে তার মায়াবতীকেই পেয়েছিল। হ্যাঁ, বাস্তবে মিল ঘটেছে আপনাদের কাব্য ও আশালতার। আশালতা কাব্যর দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। সকলে সেই থেকে নির্বিশেষে এই তিনজন মানুষের দিকে তাকিয়ে আছে। সবার চোখের সামনে এক দুঃখিনী মেয়ের লড়াই ও সংগ্রাম করে সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার কাহিনীখানায় ভাসছে। ভাসছে অতি সাধারণ এক মেয়েকে উন্মাদের মতো ভালোবাসা কাব্যর প্রতিচ্ছবি। ভাসছে আশালতাকে দেখে অনুপ্রাণিত হয়ে উঠে দাঁড়ানো সকল নারীর বিদ্রোহী সংগ্রামী প্রতিচ্ছবি। ধীর পায়ে আশালতা, কাব্য ও আদিব লাইব্রেরির সীমানা হতে বেরিয়ে আসে। তাদের গন্তব্য এখন কিছু হাত দূরে অবস্থিত আইসক্রিমের স্টলটা। ছেলের বায়না রাখতেই যে সব দরকারি কাজ ফেলে আশালতা ও কাব্যর এখানে ছুটে আসা। আশালতা সারাটা পথ ছেলের হাতের বইটার মলাটের দিকে তাকিয়ে থাকে। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা বইয়ের নামটাই তার চোখে বারবার আকর্ষণ করছে। আশালতা বিড়বিড় করে নামটা পড়ে ওঠে, অপ্রিয় আশালতা। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।